নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, অব্যক্ত। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, অব্যক্ত। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অনেকক্ষণ থেকে ফোন করছি, এতক্ষণ কোথায় ছিলে? অফিসেই ছিলাম। অফিসে ছিলে? দেখো, তোমার চাল চলন নিয়ে আজ আমার যথেষ্ট সন্দেহ আছে। দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমি বলছি তো আমি অফিসে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলতে পারলেই হলো না? ওটা আমার ব্যাপার, অবশ্যই ব্যাপার। দেখো, আজ নয় কাল তুমি আমার স্বামী হবে, আমি তোমার বউ হব। তাহলে এখন কি ছিড়ছি আমরা? মানে কি বলছো? ওহ, রাখো তো। রাগের চোটে ফোনটা প্রায় ছুঁড়েই ফেলে দিল রণজয়। তারপরে আবার কুড়িয়ে এনে ঠিকঠাক করে দেখলো, উফ, এত দামি একটা ফোন এইভাবে আছাড় মারতে পারলো, তাও একটা ওই সামান্য একটা মেয়ে মানুষের জন্য। চোখের সামনেই খোলা রয়েছে হোটেল কাম বার। কিছু না ভেবেই একটা ফোন করে এই সুমিতকে টুক করে ঢুকে পড়ল সেইখানে। গলায় ঘদঘদ করে ঢেলেই চলেছিস, এত খাচ্ছিস কেন? কি হয়েছে? আর বলিস না, জীবনটা শেষ করে দিল। আর ভাল লাগে না। সমানে কৈফিয়ত দিতে দিতে আমি জাস্ট লাইফটা আমার হেল হয়ে গেছে। আরে হয়েছেটা কি বলবি তো? মাথায় তো ঢুকছে না আমার। এই তো কদিন আগেই বললি রূপরেখা খুব ভালো মেয়ে, ওর সঙ্গে তুই সংসার করতে চাস, বিয়েও করতে চাস। ফাক, বিয়ে করতে চাই আমি, আমার ভালো লাগে না আর। আরে বলবি তো কি হয়েছে? কি তখন থেকে বলতিস কি হয়েছে কি হয়েছে? তুই নিজেও তো বিবাহিত, বুঝিস না? ও এই ব্যাপার, মানে কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, তাই তো? একদম তাই, একদম তাই। জাস্ট লাইফটা হেল করে দিয়েছে আমার, অতিষ্ঠ করে ছাড়ে। এতবার করে ওকে বলেছি যে শোনা, আমার অফিসে নাইট শিফট ডিউটি পড়ে। হ্যাঁ, আমাকে যেতে হয়, কাজটা করতে হয়। দেখো, তুমি তো জেনে শুনেই আমার সঙ্গে প্রেমটা করতে এসেছিলে। আমরা জেনে শুনেই 2 বছর হয়েছে একসঙ্গে লিভিনে রয়েছি। এতদিন পরে তোমার হঠাৎ করে কেন মনে হলো যে রাত্রেবেলা তোমার একা থাকাটা সিকিউর নয়? কি বলে জানিস? কি বলে? বলে রাতে নাকি ওকে ভূতে ধরে কি যায়, আর আমি পাশে থাকলে ভূতে কি যায় না। এদিকে নিজেই যে একটা অস্ত ভূত, যে কি করে বোঝাবো। আহা, মাথা ঠান্ডা কর। উত্তেজিত হয়ে পড়েছিস। উত্তেজিত তুই হোস না তোর বউর সঙ্গে থাকার সময়? ওফ, আবার সেই এক প্রসঙ্গ। আমার লাইফটা ওই রকম নয়। তাছাড়া এটা মাথায় রাখ, তোর আর আমার কাজটাও এক না। আমার বাপের জন্মে কোনোদিন বাড়ির 14 গোষ্ঠীর কেউ নাইট শিফটে ডিউটি করেনি। সব দিনের বেলায় কাজ ছেড়ে রাত্রেবেলা বউয়ের কাছে, জানিস তো? আর এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন মাই ফুট। আমার মতো সংসারে জাঁতা কলে পড়লে বুঝতে পারতি নাইট শিফট করতে আমার ফাঁটে কি না। বলে আরো এক প্যাক গলায় ঠকঠক করে ঢেলে নিল সে। এইবার ওর হাতটা চেপে ধরলো সুমিত। বলল, আর না, অনেক খেয়েছিস, আর তোকে খেতে দেবো না। এরপরে আমি কাকিমার কাছে মুখ দেখাবো কি করে বলতো? কিছুক্ষণ সময়ের জন্য সুমিতের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো রণ। তারপর বলল, ঠিক আছে,
তুই বাবা মার দোহাই দিচ্ছিস তাই। তাছাড়া আমাকে বলতো বাবা কেমন আছে? আছে, ভালো আছে। তোর কথা প্রায় দিন জিজ্ঞাসা করে, আর এটাও জিজ্ঞাসা করে যে তুই রূপরেখার সঙ্গে সংসারটা কবে বাঁধবি। বলতে পারলি না ওই মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, আমি ঢোল পিটিয়ে বলি 2 বছর যার সঙ্গে তোমার ছেলে লিভ ইন করলো কাকু, সে এখন বলছে সংসার করবে না, আর পাছায় বাঁশগুলো আমারই পড়ুক। ভুলে যাস না ওই matrimony.com থেকে আমি তোদেরকে দেখা করিয়েছিলাম, মনে আছে তো? চুপ করে তাকিয়ে থাকে রণজয় সুমিতের দিকে। সুমিত বলল, আমি আর বসতে পারছি না, 11টা বাজে, এবার বাড়ি যা। তোর যখন ওর সঙ্গে এইসব বিষয় নিয়ে অসুবিধা ওকে খুলে বল, দেখো বুঝবে, ছাতা বুঝবে, আরে বুঝবে, বোঝানোর মতো করে বলবি। তাছাড়া রূপরেখার কাজবাজের কি হলো? ওর নাচ শেখানো, নাচের ক্লাস, সে বেলায় ম্যাডামের কোনো অসুবিধে নেই, রাত করে বাড়ি ফেরেন। কোনো দিন এত রাতেই বাড়ি ফেরেন যে রাতে আর না ফিরলেও চলে, ওই 4:30 5টা। তখন কৈফিয়ত চাইতে গেলে চোখের জল। আর জানিস তো মেয়ে মানুষের ওই এক ন্যাকামো, চোখের জল ফেলে পুরুষ মানুষের মনগুলোকে এমন করে গলায় যে পুরুষগুলো আর কিছু বলতে পারে না। সবই যখন বুঝেছিস তাহলে এবার বিয়েটা সেরে নে। মাথা খারাপ, আমি এখন ভাবছি কি করে সম্পর্ক থেকে বেরোবো। রণজয়ের মুখে সুমিত এমন কথা আশা করেনি। রণজয় প্রায় 5 ফুট 7-8 ইঞ্চির হাইটের একটা ছেলে, রীতিমতো হ্যান্ডসাম, ভালো কাজ করে, মোটা অঙ্কের মাইনে পায়। 2টো দিদির পরে রণজয়ের জন্ম হয়েছে, তাই নামটা বোধহয় এমন, মানে অনেক যুদ্ধের পরে ছেলে হয়েছে তো। সেই 2 দিদি ভাইকে যথেষ্ট স্নেহ করে। রণজয়ের বর্তমান বয়সটা এখন একটু বেশি, প্রায় 38 বছরের কাছাকাছি। এখনো অবধি বিয়ের ফুল ফোটেনি। ফুটবে কি করে? ও বেচারার মেয়ে পছন্দ হয় না। শেষ পর্যন্ত ওই নেট সাইটে গিয়ে ওই সুমিতি দেখা করিয়েছিল রূপরেখার সাথে। এই মেয়েটি নাচের টিউশনি করে মাসে প্রচুর টাকা ইনকাম করে। বয়স 30 পেরিয়ে গিয়েছে। বিয়ে করার সময় পায়নি, কারণ বাড়িতে 2 বোন আছে। সুমিত বলেছিল, একেই বিয়ে কর, বড় মেয়েগুলো খুব কর্তব্যবান হয়। তাছাড়া ওর 2 বোন আছে শুনছিস তো, তাদের জন্য নিজের বিয়ে থাওয়া হয়নি, তাদের পড়াশোনার জন্য। তাহলে বোঝ কতটা মেয়েটা রেসপন্সিবল নিজের সংসারের পক্ষে। আর দেখতে শুনতে তো মন্দ না, আর বয়সটা এখন কোনো ম্যাটার করে না। আর তুইও তো ধোয়া তুলসী পাতা নোস, 36 টাচ করে ফেলেছিস, এরপরে আর ওই 20 বয়সের মেয়ে তোর সঙ্গে লাইন মারতে আসবে না। কথাটা খারাপ লাগেনি রণজয়ের। বাড়িতে ব্যাপারটা জানানোর পরে 2 দিদি খুব খুশি হয়েছিল রণজয়ের। বলেছিল, তাহলে এবার কি করবি? বিয়েটা সেরে ফেল। অ্যাট লাস্ট সুমিতদার পছন্দে তোর একটা পছন্দ হলো, এরপরে কিন্তু আর পেছাতে পারবি না। ছোটদি সুমিতকে দাদা বলে। বড়দির থেকে সুমিত ছোট হলেও ছোটদির থেকে 1 বছরের বড়। সুমিতের খুব ইচ্ছা ছিল রণজয়ের এই বোনটার সঙ্গে প্রেম করে বিয়ে করতে, কিন্তু সে পাত্তা ফাত্তা দেয়নি। রণজয় সেই নিয়েও খুব হাসাহাসি করে। কিন্তু বড়দি শর্মিষ্ঠা খুব রাশ ভারী মেয়ে, বলেছিল, যাই করবি তাই করবি, বিয়ের পরে করবি, বিয়ের আগে কিন্তু ওইসব ট্র্যাডিশন আমাদের বাড়িতে চলে না। আমরা ভেতো, ঠিক আছে, আর আমরা সংস্কারী, রুচি সম্পন্ন মানুষ। এখন সবাই লিভিন টিভিন। দিদি ওটাই ভাবছি, 2 বছর একটু থেকে দেখি, যদি না পোষায়। শর্মিষ্ঠার চোখ দুটো রক্তবর্ণ বড় মায়ের মতো হয়ে গিয়েছিল, যদিও খুব সমঝে সামাল দিয়েছিল সুমিত। বলেছিল, ছোট মুখে বড় কথা দিদি, জানি তুমি বয়স অনেকটাই বড়, আর অবশ্যই তোমার কাছে ফ্যামিলি ট্র্যাডিশনটা সব থেকে বেশি ম্যাটার করে, কিন্তু এখনকার ছেলেবেলে একটু বোঝো। তার উপরে এতদিন সম্পর্কে থাকেনি, মানে প্রেমই জোটেনি ওর কপালে। এদিকে একটা ধ্যারধারে মার্কা শরীর নিয়ে জন্মেছে। হয় কিছু ছেলেপুলে থাকে যাদের দ্বারা প্রেম হয় না, দেখতে সুন্দর হয় তবুও হয় না। ও তোমার ভাই ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে। প্রথমত মেয়েটি যখন ওকে ওর এই সম্পর্কে জিজ্ঞাসা করবে, মানে রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখনই তো থতমত খেয়ে যাবে রণজয়। বলবে, আমি আপাতমস্তক প্রেম করিনি। বুঝতে পারছো দিদি বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? তারপরে রণজয়ের পৌরসত্বেই হয়তো একটা সন্দেহ জাগতে পারে। আমি বেশি কিছু বলতে চাই না, বাবা মা অসুস্থ, তোমরা যা বোঝো করো।
তাছাড়া আমি আর আমার বোন 6 মাস অন্তর অন্তর এখানে এসে বাবা মাকে দেখি, এতে আমাদের সংসারেরও প্রচণ্ড চাপ পড়ে, কৈফিয়ত কম দিতে হয় না। ভাইয়ের একটা বউ এলে অন্তত মা বাবার দেখাশোনা তো করতে পারবে। কাজকর্মের এখানে কোনো বালাই নেই, কাজের লোক আছে, সেই সবটা পারবে। দিদি, আরো একটা কথা, মেয়েটি ভারতনাট্যম নাচ করে, পুরস্কার প্রাপ্ত, মানে ওই নাচেই ওর সংসার। দায়িত্ব কর্তব্যবান মেয়ে, 2 বোন আছে, তাদের পড়াশোনার দায়িত্ব ওর ঘাড়ে। বাহ, খারাপ কোথায় তাহলে? মেয়ে নিজেও রোজগার করে, এ তো খুব ভালো কথা। তবে রণজয়, তুই কি চাস? রণজয় দিদির চোখের দিকে তাকাতে পারে না, প্রচন্ড ভয় পায় শর্মিষ্ঠাকে। সুমিত ওর কানে কানে বলেছিল, আরে দিদি রাজি হয়েছে, দিদিকে বল। বলছে, দিদি আসলে আমিও চাই বিয়ের আগে একটু বুঝে শুনে নিতে, তারপর না হয় দেখিস। এতে আবার হিতে বিপরীত হবে না তো? মানে 2 বছর পর তোর মনে হবে না তো মেয়েটা ভালো না? দেখ, একটা মেয়ে মানুষ তোর সঙ্গে থাকবে, তোরা এক জায়গায় থাকবি, স্বামী স্ত্রীর মতোই থাকবি, তারপরেও যদি ওকে তুই ছেড়ে দিস, মনে রাখিস ভাই, এটা কিন্তু একটা অনেক খারাপ কাজ হবে। ওর ভালো মন্দ সবকিছু তুই বুঝে নেওয়ার জন্য সময় চাইছিস, নে, আমি বাবা মাকে রাজি করাচ্ছি, কিন্তু তার মানে এই না তুই ওকে বিয়ে করবি না, ওর সঙ্গে থেকে ওকে ছেড়ে দিবি। এমন টেন্ডেন্সি নিয়ে কাজ এগোলে আমি রাজি নই। আর শোনো, রেজিস্ট্রি করে তারপর। এরপরে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, চট করে রূপরেখা রাজি হয়নি। ওই সুমিতি ঘটকালি করতে শুরু করেছিল। রূপরেখার মা তো এক প্রকার নাই বলে দিয়েছিলেন, এও বলেছিলেন, না না বাবা, ওসবে আমি রিস্ক নেব না। তাছাড়া ও আবার কেমন তোর কথা? হ্যাঁ, ওর 2টো বোন আছে, পড়াশোনা করছে, ওর এরকম বিপরীত কিছু একটা হয়ে গেলে আমি এই 2 মেয়েকেও বিয়ে দিতে পারবো না। বোঝই তো, বড় মেয়ে মানে সবসময় কর্তব্য হয় না, বা কিছুটা সমাজের দিকে তাকিয়ে আমায় কাজ করতে হয় বাবা। এ প্রস্তাবে আমি রাজি নই। মাসিমা, আপনি চিন্তা করছেন কেন? খাতা কলমে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, মানে ওরা স্বামী স্ত্রী, জাস্ট সিঁদুরটা পড়াবে না, ওটা 2 বছর পরে অনুষ্ঠান করে পড়াবে। মানে বুঝতেই পাচ্ছেন, চাকরি করে সংসার করে, একটু নিজের গোছাতে হয় কিনা বলে চোখটা মেরেছিল সমিত রণজয়ের দিকে তাকিয়ে। রণজয় চাকরি করছে আজ বছর 2-3 নয়, রীতিমতো 10টা বছর হতে আসলো। ভালোই নিশ্চয়ই ব্যাংক ব্যালেন্স জমিয়েছে। তারপরেও যে সুমিত এমন কথা কেন বলল? যদিও পরে রণজয় সুমিতকে উদম ঝাড় দিয়েছিল, বলেছিল, ওই কথাটা বলার কি দরকার ছিল? আমি কি 1-2 বছর হয়েছে চাকরি পেয়েছি, নাকি আমার সরকারি চাকরি চলে গেছে বলে আমি আবার চাকরি খুঁজেছি? কি বলতে চাইছিস তুই? দেখ, আমার নিজের প্রতিভায় আমার যথেষ্ট দম্ভ, তোর দম্ভ ধুয়ে তুই জল খা। ওটা না বললে উনি রাজি হতেন? শোন, ভালো একটা দিন দেখে রেজিস্ট্রি অফিস, ওখানে কথা বলছি আমি, বাড়ির লোককে নিয়ে চুপচাপ রেজিস্ট্রি করবি, মালা বদলও করবি। রেজিস্ট্রি কিন্তু এক প্রকার বিয়েই, আইনত। এইবার সামাজিক মতে তোরা বছর 2 পর কর, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রূপরেখাকে সামনাসামনি দেখে এক চান্সে পছন্দ হয়ে গিয়েছিল রণজয়ের। রণজয়ের থেকে হাইটে খুব একটা এদিক ওদিক হবে না, রণজয়ের বরাবরই লম্বা মেয়ে পছন্দ করে। হ্যাঁ, গায়ের রং মোটামুটি আছে, চলনসই। মাথার চুলগুলো বিরাট বড় বড়, নাচ করে তো তাই বোধহয় চুলের প্রতি যত্নটাও একটু বেশি। তবে হ্যাঁ, ওই সুঢৌল বক্ষ সম্পন্ন নারী কিন্তু সে নয়, সে একেবারেই সামান্য উচ্চতার, মানে বক্ষের দিক থেকে। ওই দিকে একবার তাকিয়ে রণজয় কিছুটা ভুরু কুচকে ছিল বটে, কিন্তু তারপরে আবার মেনে নিয়েছে। সুমিত বলেছিল, কি ভাবছিস? তুই যেটা ভাবছিস সেটাই ভাবছি। আরে ধুর, ওসব দেখে কেউ বিয়ে করে? তুই মানুষ দেখে বিয়ে কর, মনের মধ্যে ভালোবাসা আছে কিনা সেইটা দেখ। তোর কি ওকে ভালো লেগেছে? তাহা লেগেছে, তাহলে ওই সামান্য জিনিসে কখনো বাধা আসবে না। তাছাড়া মেয়েটির ব্যবহার খুব ভালো রে, আমার খুব ভালো লেগেছে, খুব মিশুকে। তোর ফ্যামিলিতে এইরকম একটা মেয়েই দরকার। এরপরে 2 জনের রেজিস্ট্রি হয়। তারপর কোথায় কোথায় ঘুরতে যায়নি ওরা। যেহেতু 2 জনেই স্বাধীন, তাই আর্থিক দিক থেকে কোনো রকম অসুবিধে হয়নি এই 2 চড়াইয়ের। কিন্তু আজ হঠাৎ করে
সব কিছুই যেন ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। সুমিত বলল, গাড়িতে উঠবি? তোর ফ্ল্যাটে পৌঁছে দি। ধুর, আমার যেতে ইচ্ছে করছে না, রাগ ধরছে। দেখ রণ, এমন করিস না, সময় থাকতে ওকে একটু বোঝা, ও বুঝবে। তাছাড়া তোরা 2 বছর ধরে রয়েছিস, নিশ্চয়ই তোরও কাজের কিছু একটা হয়েছে যাতে ও তোকে সন্দেহ করছে। রণজয় চুপ হয়ে যায়। হয়েছে তো, কিছুদিন আগেই হয়েছে, আর তাতেই সন্দেহটা হয়েছিল রূপরেখার। সেই দিন অফিস থেকে বাড়ি ফিরতে রাত 12টা বেজে গিয়েছিল রণজয়। এইবার রূপরেখার সঙ্গে একসাথে খেতে বসার পালা। কিন্তু এই প্রথম রণজয় বলেছিল, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। খেয়ে এসেছো মানে? তুমি জানো না আমি তোমার জন্য না খেয়ে থাকি? এতদিন হয়ে গেল এই অভ্যেসটা তোমার হয়নি? তুমিও তো মাঝে মধ্যে রাত বেরাতে বাড়ি ফেরো তোমার নাচ নিয়ে, তখন এই প্যাকেটে করে খাবার এনে বলো না যে তুমি খেয়ে এসেছো, আমাকে খেয়ে নিতে। তাও তো তোমার সঙ্গে 2 কারুশ বসে খাই। তুমি যদি খেয়েও আসো তাহলে আমার সঙ্গে একটু বসো, আমি খাই, 2 বার অন্তত তোমায় একটু খাইয়ে দিই। নাহলে যে আমার তৃপ্তি হয় না গো, মনে হয় তুমি পেট ভরে খেয়ে আসোনি। ন্যাকামি বেরো না তো, ভাল লাগছে না। প্রথম কিন্তু ধাক্কাটা রণজয়ই দিয়েছিল। রূপরেখা সহ্য করেছে বেশ কয়েকটা মাস, তারপরে সেও এখন বেঁকে চুড়ে বসেছে। সেই দিন রাত্রে 1টার সময় রূপরেখা যখন বাড়ি ফিরল, দেখল রণজয় রক্তচক্ষু নিয়ে দরজা খুলছে। রূপরেখা বলল, জেগে আছো কেন? জানোই তো আমার ডান্স প্রোগ্রাম অনেক রাত অবধি চলে, তাছাড়া আজকে ওই সরণিতে, মানে রবীন্দ্র সরণিতে। আমি ওসব কিছু শুনতে চাই না। এত রাতে ছিলে কোথায়? মানে এগুলো কি প্রশ্ন করছো রণজয়? তুমি জানো না আমার প্রফেশনটা? দেখো, যেইটুকু জিজ্ঞাসা করেছি সেইটুকুর উত্তর দাও। কোথায় ছিলে এত রাতে? আমি ডান্সের ওখানে ছিলাম আমার ছাত্র ছাত্রীদের সঙ্গে। ছাত্র? তোমার এই নতুন ছাত্র অরিন্দম 1 নম্বরের লেডিস। বাজে কথা বলবে না। কে বলেছে? তার মানে ও লেডিস না, পুরুষ? হ্যাঁ, যাচাই করে দেখা হয়েছে বুঝি? এগুলো কি বলছো? তুমি আমায় সন্দেহ করো? সন্দেহটা তুমিই জাগাচ্ছ। তো রাত করে মেয়ে মানুষ বাড়ি ফেরা উচিত না। মেয়ে মানুষ মানে? আমি এই করে আমার সংসার চালাই, আমার মা বোন বাবা সবার পেট চলে। তাছাড়া এটা আমার প্যাশন, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না রণজয়। তুমি প্লিজ তোমার এই বাজে কথা বন্ধ করো। এই কথা বলে প্রায় রণজয়কে ধাক্কা দিয়ে ফেলে রূপরেখা ফ্ল্যাটের ভেতর প্রবেশ করেছিল। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে বিছানায় শুতে যাবে, রণজয় বলেছিল, নিচে শোও। কি? তোমার ওই অপবিত্র শরীরটাকে নিয়ে নিচের ঘরে গিয়ে শোও, এই ঘরে তোমার ঠাঁই নেই। মানে? এটা আমার টাকায় কেনা তো, নিজের টাকায় একটা খাট কিনে নাও। তখনও কোনো রকম কিচ্ছু বলেনি রূপরেখা। মাথা নিচু করে শুধু বলেছিল, মাথাটা খুব গরম হয়েছে না, কাল সকালেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আজকে রাতটা না হয় একটু সময় নিয়ে নাও। এইবার সুমিত গাড়ি চালাতে চালাতে বলল, কি রে, কি ভাবছিস? কিছু না। একটু ভেবে দেখ তো রণ, তোর দিক থেকে কোনো রকম গন্ডগোল হচ্ছে না তো? মানে এতগুলো দিন হয়েছে। তাছাড়া শর্মিষ্ঠা দিকে আমি কি করে মুখ দেখাবো বল? দিদি কিন্তু বারবার বলেছে একটা মেয়ের সঙ্গে এইভাবে থাকা, তারপরে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। আর যাই হোক, শর্মিষ্ঠা দি কিন্তু কিছুতেই মানবে না। শর্মিষ্ঠা দি কি সংসার করবে আমার হয়ে? মোটামুটি রণজয় সিদ্ধান্তে চলেই এসেছে। এইবার রূপরেখার সঙ্গে আর নয়, লিভিং করতেই হবে। সম্পর্কটা আর চলছে না। এইভাবে ঝগড়া অশান্তি, রাত বেরাতে বাড়ি ফেরা, জাস্ট একে অপরের প্রতি কেমন একটা তিক্ত মনোভাব। হঠাৎই গাড়িটা জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল সুমিত। রণজয় তো মাল খেয়েছিল, চোখ দুটো আধ বোঝা অবস্থায় বলল, কি রে, থামলি কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, রাস্তার সামনে কি যেন একটা পড়েছে। হ্যাঁ, সালা তুই অ্যাক্সিডেন্ট করে মরবি নাকি? হ্যাঁ, আমাকেও মারবি? বলতো, এইবার কিছু একটা জানাজানি হয়ে গেলে রাস্তার চারিদিকে সিসিটিভি। আরে থাড়া, বস না, মরেনি। গাড়িটা খুলে, অর্থাৎ গাড়ির দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো সুমিত। গাড়ির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কে যেন রাস্তার মধ্যে একটা উপুর হয়ে পড়েছে। সুমিত এগিয়ে গিয়ে বলল,
সরি, আসলে আমি বুঝতে পারিনি। গাড়ির আলো ছিল যদিও, তবুও বুঝতে পারিনি। লেগেছে আঙ্কেল, আঙ্কেল লেগেছে। এতক্ষণে সুমিতের বোঝা হয়ে গেছে এটা একটা পুরুষ, ধুতি পাঞ্জাবি পরা, গায়ে চাদর জড়ানো। এখন তো গরম, এখন চাদর মানে এই বয়স্ক লোকটি নিশ্চয়ই অসুস্থ। হাত ধরে তুলতে গিয়ে সুমিত বুঝতে পারল লোকটির গায়ে ধুম জ্বর এসেছে। আপাদমস্তক চাদরে মোড়া। বৃদ্ধটি শক্ত করে সুমিতের হাতটা ধরে তার মুখের দিকে তাকিয়ে এত সুন্দর একটা হাসি দিল যে সুমিতের মনটা গেল গলে। বৃদ্ধ বললেন, কিছু হয়নি বাবা, ওই রাস্তা পার হতে গিয়ে আমারই ভুল। চোখের চশমাটা ভেঙে গেছে। চশমা ছাড়া দূরের দৃষ্টি ভালো নেই, কাছেরটাও গেছে, তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চলুন না, আপনি কোথায় যাবেন আপনাকে পৌঁছে দিই। আমি ওই পাশের গ্রামেই থাকি। ডাক্তার দেখাতে গিয়েছিলাম, জ্বর এসেছে 7 দিন ধরে। মানে আপনার কি দেখাশোনা করার কোনো লোক নেই, কেউ নেই? কে থাকবে বাবা, সবাই যে যার মতো আখের গুছিয়ে আমায় ছেড়ে চলে গেছে, আমারই দোষে। কথাটা সুমিতের বুকে বাজলো। এমন সময় রণজয় বাইরে বেরিয়ে এলো। কি রে, কি করছিস তখন থেকে? হ্যাঁ, আমাকে ফিরতে হবে তো বল। ফিরে ওই মেয়ে ছেলেটার মুখে আজকে ঠাঁটি একটা চর মারবো। আজকে উনি রবীন্দ্র সরণিতে যাবেন নাচ করতে, নিচে নেতে শরীর দেখাতে। সুমিত চোখের ইশারায় চুপ করতে বলল রণকে, কিন্তু কে চুপ করে? রণর মতো বাজে কথা বলেই যাচ্ছে। ওই মেয়ে ছেলেটাকে আমি আর সহ্য করতে পারছি না, জাস্ট আমি আর নিতে পারছি না। ওর সঙ্গে আমি সম্পর্কটা ছিন্ন করবই। দিদি আমাকে যা বলবে বলবে। আমার বেঙ্গালুরুতে পোস্টিং হয়ে গেছে, আমি সেইখানে চলে যাব পার্মানেন্টলি, আর ফিরবো না। জাস্ট আর ভাল লাগছে না। এইবার বৃদ্ধ লোকটি ফিরে তাকালেন রণজয়ের দিকে, বললেন, রক্ত গরম, উত্তেজিত শরীর, কি হয়েছে? আপনার না জানলেও চলবে। হুট করে গাড়ির সামনে এসে পড়লেন, মাল খেয়ে আছেন নাকি? সুমিত বলল, অনেকক্ষণ ধরে তোর বাজে কথা সহ্য করছি, তুই গাড়িতে গিয়ে বসবি? আঙ্কেল, আপনি উঠে আসুন, আপনাকে ওই বাড়ি পৌঁছে দিচ্ছি। আর আপনার জ্বর এসেছে বললেন না, চলুন না স্থানীয় হাসপাতালে নিয়ে যাই, সেখানে এমার্জেন্সিতে অনেক ডাক্তার থাকে। এই, তুই কি এখন সমাজ সচেতনতামূলক কাজ করতে নেমেছিস? তুই থাক, আমি সালা হেঁটেই চলে যাব। দেখ রণ, তুই যদি আর এক পা এগোস, কান সাটিয়ে চটটা আমিই তোকে মারবো। রণজয় চুপ হয়ে গেল। চুপচাপ রাগে কটকট করতে করতে গাড়িতে গিয়ে বসলো। ওদিকে সুমিত পরম যত্নে বয়স্ক ভদ্রলোকটিকে গাড়ির পিছনের সিটে বসালো, নিজে বসে সিট বেল্ট বেঁধে রণজয়কে বলল, সিট বেল্ট বাঁধ। ধুর, একদম ধুর মারবি না, দেখ লোকজনের সামনে তোর গায়ে হাত উঠে যাবে। ছোটবেলার কথা মনে আছে তো? কান সাটিয়ে চড় মেরেছিলাম, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল, তখন থেকে শরীরের জোর কিন্তু এখন আরো বেশি। এইবার মারলে দাঁত পড়ে যাবে, তখন মুখ দেখাতে পারবি রূপরেখার সামনে? রণজয় আর কিছু বলল না। সুমিত ছোটবেলা থেকেই বক্সিং চ্যাম্পিয়ন, তাই চুপচাপ সে বসে পড়ল ওই সিট বেল্টটা বেঁধে। গাড়ি চলতে শুরু করেছে। প্রায় মিনিট 15 পর সুমিত বলল, আঙ্কেল, হাসপাতাল এসছে। বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন সেই বৃদ্ধ মানুষটি। আপনি আসুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। রণজয় বলল, আমি পারবো না, তোকে নিয়ে যাচ্ছে কে? মাল খাওয়া ভূত, তোকে নিয়ে গিয়ে আমি মরি? ওখানে সিকিউরিটি আছে, পুলিশ আছে। আস্তে করে হাত ধরে সুমিত নিয়ে গেল সেই ব্যক্তিকে হাসপাতালে। এমার্জেন্সি ডাক্তার চেক আপ করে বললেন, এনার তো খুব খারাপ অবস্থা। কদিন হয়েছে আপনাদের এরকম জ্বর এসেছে? 7 দিন। 7 দিন ধরে জ্বর এসেছে, আপনি ওষুধ খাননি? বেঁচে আছেন সেটাই তো অনেক বড় ব্যাপার। আমাকে আমার জীবন বেঁচে থাকার সুযোগ দিয়ে চলেছে ক্রমাগত, আমি শুধু সেই সুযোগকে আর কাজে লাগাতে পারি না। ঠিক আছে, ওষুধ দিয়ে দিচ্ছি। শুনুন, আপনার কিন্তু প্রচুর পরিমাণে ফলের রস খাওয়ার দরকার, শরীর খুব দুর্বল। যদি 2-3 দিনের মাথায় জ্বরটা না কমে তাহলে একটা ব্লাড টেস্ট করাতেই হবে। বমি হয়েছে? না। খেতে পারছেন? না। কি খেয়েছেন? সাবু।
সাগু গুলিয়ে খেয়েছি। ও, সে খান, কিন্তু পুষ্টিকর খাবার দরকার। এটা এটা কে? চিনি না, রাস্তায় ওই আসলে আমি আসছিলাম, তা উনি রাস্তার পাশে বোধহয় অসুস্থতার কারণে পড়েছিলেন, তাই নিয়ে এলাম। ও, যখন নিয়ে এসেছেন হাসপাতালে তখন একটু দায়িত্ব করে ওনাকে বাড়ি পৌঁছে দিন ওনার। আর এই ওষুধগুলো ওনার বাড়ির লোককে বলবেন একটু ভালো করে খাইয়ে দিতে, একটু যত্ন নিতে। হ্যাঁ, এই বয়সে একা একা ডাক্তার দেখাতে এসেছেন, এটাই তো আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। আর আঙ্কেল, আপনি রাস্তাঘাটে একা একা এভাবে চলাফেরা করবেন না এত রাতে, ভারী একটা বিপদ হয়ে যেতে পারতো আপনার। ভাগ্যিস ভগবান আপনার সঙ্গে রয়েছে, না হলে হয়তো আজকেই। সময় কখনো ভালো কখনো খারাপ। বৃদ্ধ মানুষটির প্রত্যেকটা কথা একটু কেমন যেন। সুমিত বলল, হ্যাঁ হ্যাঁ, আমাকে দিন। ভাগ্যিস লোকটি অ্যাক্সিডেন্টের কথা উল্লেখ করার আগেই সুমিত ব্যাপারটাকে সামলে নিয়েছে, না হলে বিশ্রী একটা কেস হতো। ছিটি ছিটি ছি। গাড়িতে বসতেই দেখতে পেল রণজয় তখনও রাগে কটকট করছে, কি সব লিখছে যেন মোবাইলে, ট্যাপ ট্যাপ করে টাইপ করছে, বিরাট উত্তেজিত। বোধহয় রূপরেখা বকা টকা দিয়েছে, আর তার কাছে ধমক খেয়ে এখন তাকেই SMS লিখছে, যেও তার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। রূপরেখা তার বদলে কি সব নোংরা নোংরা ইমোজি পাঠাচ্ছে। ওফ, এ তো পুরো ঠান্ডা লড়াই চলছে দুটোর মধ্যে। সুমিত বলল, আপনি বসুন, এবার বলুন আপনার বাড়িটা। প্রায় আধ ঘন্টা ড্রাইভ করার পরে ওনার বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। টিনের ছাউনি দেওয়া একতলা একটা বাড়ি। বাড়ির চারদিকটা ইটের গাঁথুনি, সামনে একটা টিউবওয়েল আছে, পাশে হয়তো শৌচাগারটা, তবে প্রচন্ড পরিমাণে নোংরা। বাড়ির চারিদিকে এত পরিমাণে আগাছা যে লোকে এখানে যাতায়াত করে কিনা দীর্ঘদিন তাও সন্দেহ। যেখানে ঘাস পাতা জন্মায় সেখানে প্রত্যেকদিন মানুষের হাঁটা পথেও একটা অস্পষ্ট ছায়ায় রাস্তার দাগ পড়ে, মানে একটা মাটির অস্পষ্ট পথ ফুটে ওঠে। এখানে তাও নেই। লোকটির বাড়ির বাইরের দিকটা বেশ খোলা বারান্দা, ওখানেই ছোট্ট একটা মাটির উনুন রয়েছে। ঘরের দরজাটা দেখে মনে হচ্ছে বহু বছর আগে ঘুণে ধরে নিচ দিয়ে কেমন যেন খসে পড়েছে। জানলার কপাট খোলা, সেখানেই ভেতরে দেখা যাচ্ছে ভেতরের দেওয়ালে চুন খসে পড়া বিশ্রী একটা দুর্গন্ধময় পরিবেশ। বিছানা পরিপাটি নয়, ভীষণভাবে অগোছালো। পাতা সেই চাদরটার গায়ের রংটা বোধহয় কোনো সময় সাদা ছিল, নোংরার আস্তরণ পড়তে পড়তে কেমন যেন লালচে হয়ে গেছে। বৃদ্ধ লোকটি কোমর থেকে চাবি বার করে সেই দরজা আবার খুললেন, যেন ঘরের মধ্যে দামি অনেক জিনিসপত্র লুকিয়ে রেখেছেন। সুমিত বলল, আপনাকে ওষুধগুলো খাইয়ে দিই। এই যে আমার সাথে কিছু খাবার আছে, বাড়িতে স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিলাম। সে ওকে আমি আগেই SMS করে জানিয়ে দিয়েছি ও যাতে খেয়ে শুয়ে পড়ে। এই খাবারটা। কুকুরের পেটে কি ঘি হয় বাবা? গন্ধ শুকেই বুঝতে পারছি এ খুব দামি খাবার, তোমরা খাও। কিন্তু ডাক্তার যে বললেন আপনাকে খেতে, তাই। এসব আমার রুচবে না, আমি ওই সাগুই খাবো। ডাক্তার দেখিয়েছো বলে না হয়। দেখ দেখ এদিকে দেখ। হঠাৎ করে রাগে রি করতে করতে কথার ফাঁকেই ফোনটা নিয়ে ছুটে এলো রণজয়। বলল, এই মেয়েটাকে আজকে আমি মেরেই ছাড়বো। দেখ সুমিত, আমার হাতে খুন হলে কিন্তু তুই আমাকে পুলিশে দিতে পারবি না। হ্যাঁ, তুই আমাকে ব্যাঙ্গালোরে পালানোর ব্যবস্থা করে দিবি, বল দিবি। এইবার সুমিত বুঝতে পারলো রণজয়কে ঠান্ডা করতে গেলে ঠাঁটিয়ে চটটা মারতেই হবে। তুই কি শুরু করেছিস বলে কলার ধরে মারতে যাবে এমন সময় বয়স্ক বৃদ্ধ লোকটি হাত উঁচু করে থামিয়ে বললেন, তোমরা এসব কি শুরু করেছো? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তোমাদেরকে। কি হয়েছে তোমার? হ্যাঁ? রণজয় বলল, আপনি আমাকে আরো দেরি করালেন। বোঝেন সম্পর্ক? বোঝেন? আপনার তো কেউ নেই, ঘরের মধ্যে একা একা রয়েছেন। হ্যাঁ, থাকলে বুঝতে পারতেন একটা বউ কিরকম টাঁটিওয়ালার হারামি জিনিস হয়। এই যে আপনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন, এখানে এলে আপনাকে হাজার রকম কৈফিয়ত দিতে হতো। কেন দেরি? কোথায় দেরি? কি সেই হ্যান ত্যান? আমি জাস্ট আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না বলে মাথার চুল ছিঁড়তে যাচ্ছে। একটা অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়েছে রূপরেখা। দেওয়াটা স্বাভাবিক ব্যাপার, তাতেই এত উত্তেজিত রণজয়। বৃদ্ধ লোকটি রণজয়ের হাত দুটো ধরতেই তার উত্তেজনা কেমন যেন প্রশমিত হয়ে গেল।
বৃদ্ধ মানুষটি বললেন, ভগবান 4টে জিনিস দেয়, যেই জিনিস কখনো ফেরানো যায় না বাবা। সত্য, সময়, শব্দ আর সুযোগ। এইগুলো একবার তুমি হারিয়ে ফেললে আর তোমার জীবনে আসবে না। সময় তো নয়, সুযোগও না, ওটা ভগবান একবারই দেন। আর যে শব্দের বাণ তোমার মুখ থেকে ছুটবে, সেই শব্দ তুমি আর ফিরিয়ে নিতে পারবে না। সব সময় একটু সমঝে চলতে হয়, বুঝলে? আর সম্পর্কে টিকে থাকতে গেলে সত্য কথা বলতে হয়, না হলে ও যে টেকার জিনিস নয়। রণজয় কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। সুমিত বলল, আপনি বৃদ্ধ মানুষ, তার উপরে সংসার সম্পর্কে যথেষ্ট জ্ঞানী, আপনি একটু ওকে বোঝান না প্লিজ। একটা মেয়ের সঙ্গে ওর রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, 2 বছর হয়েছে ওরা লিভ-ইনে আছে। এখন ও বলছে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। ও নাকি গাছটার পারছে না নিতে। বলুন তো, এইরকম পাগলামি করলে চলে? তার উপরে ওর বড়দি শর্মিষ্ঠাদি যথেষ্ট রুচিশীল এবং ফ্যামিলি মেম্বার একজন, যে কিনা পরিবার তাকে বেশি সব থেকে গুরুত্ব দেয়। পরিবারের মর্যাদা, শিক্ষা সব থেকে বেশি ম্যাটার করে শর্মিষ্ঠাদির কাছে। সে যদি জানতে পারে যে রণজয়ের ভুলে আজকে রূপরেখার মতো একটা ভালো মেয়েকে এইভাবে সে ত্যাগ করেছে, তাহলে ও কিন্তু মেনে নেবে না। আপনি একটু ওকে বোঝান না। বোঝাবো আর কি, এইটুকুই বলি, আমারও একটা সম্পর্ক ছিল। ওই যে গাছটা দেখছো, ওই যে, বলে লোকটি স্মৃতির অতলে ভেসে গেলেন। আই চাপা, দেরি করলি কেন? কি যে বলো, দেরি হবে না? লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসি। আজকে কি এনেছিস? বাড়িতে শুটকি রান্না করেছি তোমার জন্য, লতি শুটকি। খাবে তো? দে দে দে, আগে দে। গবাগব ভাত মুখে পুড়ছে রাঘব। রীতিমতো সুঠাম চেহারার পুরুষ, গায়ের রং গৌর বর্ণ। সামনে বসে আছে চাপা কলির মতো চাপা, গায়ের রঙও চাপা, নাকের মাঝে নোলক। হাসছে সে তার মুক্তোর মতো দাঁত বের করে। ভাত মুখে দিয়ে রাঘব বলল, বেটে রান্না হয়েছে রে, দারুণ হয়েছে। আমার জন্য খাবার নিয়ে এলি, বাড়ির কেউ দেখলো না? তা দেখবে না, আমি বললাম পলাশের জন্য নিয়ে যাচ্ছি। পলাশ মানে তোদের ওই দুধ দোয়ায় ছেলেটা? আমাকে দিদি বলে ডাকে, খুব ভালোবাসে। ওর নাম করে বাড়ি থেকে কিছু আনলে কেউ না করে না। ও তো কেউ নেই, বাপ মা সব মরে গেছে। ভাতের থালাটা ঠাস করে ছুঁড়ে ফেলে দিল রাঘব। চাপা বেশ কাচুমাচু খেয়ে বলল, কি হলো, ফেললে কেন? দূর হ আমার চোখের সামনে থেকে, কলঙ্কিনী। তুই আমার সঙ্গেও থাকিস আর পলাশের সঙ্গেও থাকিস। এগুলো কি বলছো তুমি? তো তোমার জন্য বাড়িতে বাবার কাছে মার খাই। বাবা চায় না তোমার সঙ্গে আমি মিশি, সম্পর্ক রাখি, অথচ তোমাকে ভালোবাসি বলে ভোরবেলা তোমার সঙ্গে দেখা করতে আসি, রাত্রেবেলা মাঝে মধ্যে দেখা করতে আসি তোমার জন্যে। তুমি খেতে চাও যা, লুকিয়ে লুকিয়ে রান্না করি, পলাশের নাম করে আনি। পলাশ জানে তোমাকে যে আমি কতটা। এটো হাতে ঠাস করে রাঘব একটা চড় মেরেছিল চাপার গালে। চাপা আর কোনো উত্তর করেনি, শুধু বলেছিল, যে মানুষ ভরসা করতে পারে না, বিশ্বাস করতে পারে না, সে মানুষকে বিশ্বাস দেওয়াতে আমি পারবো না। একদিন আমার জন্য পস্তাবে তুমি, কেউ থাকবে না তোমার, দেখো আমার জন্য পস্তাবে। তুমি খুব ভুল করলে, খুব ভুল করলে বলে আঁচলটা মুখে চাপা দিয়ে কাঁদতে কাঁদতে চাপা ছুটে যায়। রাঘব রাগে রিরি করতে করতে বলে, হ্যাঁ হ্যাঁ, তোর মতো নষ্টা মেয়ে মানুষের সঙ্গে সংসার করার থেকে একা থাকাই ভালো, বেরো। সেই একা আমি আজও আছি। চাপার বিয়ে হয়ে গেল শহরে, বর স্কুল মাস্টার, ছেলে পুলে নিয়ে ভরা সংসার তার। মাঝে একদিন এসেছিল আমার বাড়ির ভিটেতে, আমাকে দেখে বললে আমি বিয়ে করেছি কিনা।
আমি বললাম, আমার মতো অধমকে আর কে মেয়ে দেবে? বাড়িতে গুরুজন বলে কেউ নেই। আমার রাগের বশে সবাই আমায় ত্যাগ করেছে। খড়কুটোর মতো চাপাকে ধরে বাঁচার শেষ চেষ্টা করেছিলাম, সেটাও আমার স্বভাব দোষে নষ্ট হয়েছে। আমি ওর সত্যি কথাকে বিশ্বাস করিনি। ও আমাকে আরো একটা সুযোগ দিয়েছিল, জানো তো। ওর বিয়ে যখন ঠিক হয়, ওই বিয়ের ছাপা কার্ড পলাশের হাত দিয়ে আমার হাতে পাঠিয়ে গোপনে চিঠি লিখেছিল। কথা শেষ করে বিছানার তলা থেকে তোষকটা যেই উঁচু করলেন, সঙ্গে সঙ্গে সেখানে আরশোলার বাচ্চা বেরিয়ে এলো। ওই তোষকের তলায় একদম মলিন হয়ে যাওয়া এক টুকরো কাগজ, যার রং বদলে গেছে। তাতে স্পষ্ট স্পষ্ট চাপার হাতের লেখা। পড়তে শুরু করলেন, আর চোখ থেকে টলটল করে জল পড়ল ওনার। বললেন, লিখেছিল, ৩রা আষাঢ় আমার বিয়ে, পারলে আমায় নিয়ে যেও। একবার বিয়ে হলে আর তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি তখনও ওকে গালিগালাজ করেছি, বরভাতারি বলেছি। এখন বুঝি ভগবান আমাকে সবটা দিয়েছিলেন, সত্য, শব্দ, সময় আর সুযোগ। আমি কাজে লাগাইনি বাবা। আজ আমার পরিণতি দেখো, দুটো কাছে বসে কথা বলারও লোক নেই। অনেক সময় জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, অনেক সময় ভুল সিদ্ধান্তে জর্জরিত হয়ে যাই আমরা, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভগবান অনেকগুলো সুযোগ আমাদেরকে দেন। ভেবে দেখো, ওই নষ্ট করা সম্পর্কের পেছনে তোমার হাত আছে কিনা, তাহলেই বুঝবে আসল ভুলটা কোথায়। সুমিতার চোখ থেকেও জল পড়ে। সে বলে, আমার ফ্ল্যাটে আমি আর আমার স্ত্রী থাকি। আপনার সঙ্গে যখন কেউ থাকে না, তখন আপনি আমার সঙ্গে আসতে পারেন। মায়ের মৃত্যু হয়েছে কদিন আগেই, হার্ট অ্যাটাকে। বাবা মারা গেছেন তার অনেক আগেই। যাবেন আমার সঙ্গে? আচ্ছা, আমি আপনাকে মেসোমশাই বলতে পারি? কথাটা শুনে রাঘবের চোখ জলটা আর আটকাতে পারল না। সে হাউ হাউ করে সুমিতকে জড়িয়ে কান্না করতে থাকলো। বলল, এই সুযোগ আমি আর ছাড়তে চাই না। ভগবান আমায় সময় দিয়েছেন বাবা। মৃত্যুর আগে অন্তত পাতানো ছেলে মেয়ের, তাদের মাথায় হাত বুলিয়ে দুটো আশীর্বাদের কথা তো বলতে পারবো। জীবনে শুধু পাপই করে গেলাম, পুণ্য আর করলাম কই। সেই রাতেই সুমিত বৃদ্ধকে নিয়ে পৌঁছালেন রণজয়ের ফ্ল্যাটের কাছে। রণজয় একদম শান্ত হয়ে গেছে, চুপ। ওই বাজে SMS-টা পাবার পর রূপরেখাও পস্তাচ্ছে। সে নিজেকেই নিজে বলছে, আমি কেন পাগলামো করছি। ওর হয়তো অফিসের কোনো কারণে মাথা গরম, তাই হয়তো রাগটা কন্ট্রোল করতে পারছে না। কিন্তু আমি তো বুঝি, আমাকে তো একটু সাবধান হতে হতো। তাছাড়া আমিও তোকে ছাড়তে চাই না, ওকে আমি ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে বিয়েও করতে পারবো না। তাহলে হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ। দরজা খুলতেই সুমিত বলল, নাও, তোমার সম্পত্তি দিয়ে গেলাম। মাল খেয়ে টোল হয়ে আছে, ইচ্ছে করে দুটো ক্যালান দিতে পারো, তোমার অধিকার আছে, তুমি ওর বউ। সুমিতদা ভেতরে আসবে না? না না, আমার মেসোমশাই। প্রণাম করলো রূপরেখা। রূপরেখার রূপ দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রাঘবের। সেই ঠোঁটের ওপরে তিল, সেই হাসি, গঠনটাও শরীরের প্রায় একরকম, তবে একটু লম্বা বেশি। গায়ের রংটাও সেই চাপা। আশীর্বাদ করে বললেন, দীর্ঘজীবী হও মা, সুস্থ সন্তানের জননী হও। ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল রূপরেখার। বলল, বিয়েই হয়নি মেসোমশাই, মানে রেজিস্ট্রি করেছ মানে বিয়ে তো অবশ্যই। দেখো, ফুটফুটে একটা মেয়ে হবে তোমার মতো। রণজয় মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। রূপরেখা বলল, সুমিতদা, ওনাকে নিয়ে ভেতরে এসো। না না, এখন আর যাবো না রূপরেখা, বউ তাহলে উদম বকবে। তাছাড়া মেসোমশাইকে নিয়ে বাড়ি যাচ্ছি, বউকে জানিয়েছি, মৌ ঘর গুছিয়ে রাখছে। ও আবার লোকজন খুব পছন্দ করে, বুঝলে। মেসোমশাই চলুন। রণজয় ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করলো।
রূপরেখাই সবার আগে ওকে জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, দেখো আমি না ভুলভাল লিখে ফেলেছি, আসলে মাথাটা গরম হয়ে গিয়েছিল, তুমি আমাকে বাজে কথা বলেছো তাই। কিন্তু আর কথা বলতে দিল না রূপরেখাকে রণজয়। বুকের মাঝে শক্ত করে জড়িয়ে বলল, আমি আর একটা সুযোগ হারাতে চাই না, ভুলটা আমার, আমি তোমার সঙ্গে অশান্তি প্রথম শুরু করেছি। আসলে সত্যি অফিসের কাজে এত প্রেশার ছিল, 6 মাস ধরে এই তাড়াতাড়ি তুমি বাড়ি আসতে বলো, তাড়াতাড়ি বাড়ি আসা নিয়ে স্যারের কাছে আমাকে কম বকা খেতে হয় না, আমার জন্য বলে অনেক প্রজেক্ট হাত থেকে চলে গেছে, কিন্তু আমি তো আপাতমস্তক চেষ্টা করি বলো 100% দিয়ে। রূপরেখা রণজয়ের গাল দুটোকে স্পর্শ করে বলল, আবার হবে, মন দিয়ে কাজ করো। আচ্ছা আমাকে একটু বুঝিয়ে বললেই তো হতো, অফিসে এত চাপ, আমি তাহলে বাড়িতে তাড়াতাড়ি আসার জন্য পাগলামো করতাম না। শোনো না, অনেক তো হলো, এবার বিয়েটা করে নি, সংসারী হই। তাছাড়া একটা সুখবরও আছে। কি? ওই মেসোমশাই যা বললেন তাই মনে হচ্ছে। সত্যি? হ্যাঁ, এখন শুধু ভাবছি দিদি বকা দেবে, দিদি আগেই না করে দিয়েছিল, মানে। রূপরেখাকে কোলে তুলে হুররে বলে চিৎকার করে উঠল রণজয়। এত জোরেই চিৎকার যে নিচে গাড়ি স্টিয়ারিংটা স্টার্ট করতেই শুনতে পেল সুমিত। রাঘব বলল, অভিজ্ঞ চোখ ভুল দেখে না। কি হয়েছে? কিচ্ছু না, ঠিক 9 মাস পরে খবর পাবে। গাড়ি ছুটলো ওদের। ফ্ল্যাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মেসোমশাইকে দেখে প্রণাম করলো মৌ। বলল সুমিত, আমার স্ত্রী মৌটুসি, মৌটুসির মতোই মিষ্টি। আসুন মেসোমশাই, আপনার ঘর ঠিক করে রেখেছি, আসুন। ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়েছে মৌটুসি। সুমিত আর মৌটুসির সংসার, ছেলেপুলে এখনো হয়নি। ঘরে এসে হাত মুখ ধুয়ে বিশ্রাম করছেন রাঘব বাবু। মৌটুসি গরম গরম খাবার করে দিল। ঘড়ির কাঁটায় তো রাত কম হয়নি, আর হয়তো কয়েক ঘন্টা পরই ভোর হবে। রাঘব বলল, তোমাদেরকে বিরক্ত করছি না তো মা? দেখো কি যে বলেন, বরং এই ঘরটা ফাঁকা থাকে বলে আমার খারাপ লাগে। আচ্ছা দাঁড়ান। একটা ছবির অ্যালবাম নিয়ে এলো মৌটুসি, সেটা রাঘবের হাতে দিয়ে বলল, এই দেখুন, আমার শাশুড়ি মা আমায় খুব ভালোবাসতেন, মেয়ের চোখে দেখতেন। উনি চলে যাওয়ার পর থেকে ঘরে একা একাই থাকি, এখন আপনি এলেন, খুব ভালো হলো, আমার সময়টা খুব ভালো কাটবে। আপনি খান আর দেখুন, হ্যাঁ, তারপরে কিন্তু অবশ্যই শুয়ে পড়বেন, একটু ঘুমন। দেখি দেখি জ্বরটা দেখি। কপালে হাত দিয়ে দেখলো মৌটুসি। রাঘবের চোখে তখনও জলটা টলটল করছে, মনে মনে ভাবছে, কত জন্মের পুণ্যের ফল। মৌটুসি বেরিয়ে যেতে অ্যালবামটা খুলে রাঘবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এ চাপা, চাপা তুই? চাপার ছেলেই সুমিত, তারই বৌমা মৌটুসি। সময় মানুষকে কিভাবে ঘোরায়, চাকার মতো ঘোরায়। যেখান থেকে অস্তিত্ব শেষ হয়ে যায় সেইখান থেকেই নতুন কিছুর সূচনা ঘটে। আর এইভাবেই তো সত্য, সময়, শব্দ আর সুযোগ আবর্তে বেঁধে রেখেছে আমাদের জীবনযাত্রাকে প্রতিনিয়ত। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।